যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে, আপনি যখন অনেকগুলো প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি। যে তরুণ তরুণীদেরকে আমি দেখি অশুদ্ধ বাংলায়, অপ্রমিত বাংলায় কেমন করে জানি মিলিটারির সাথেও কথা বলছে। আমি খুব শঙ্কিত হই আপনার। কারণ ধরেন যে একটা সময় ছিল যখন এখানে একটা কথা আপনাকে বলতেই হবে। আপনি ফাঁসি দিয়েছেন ঠিক আছে, ফাঁসির আদেশ দিয়েছেন তাই না? কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাৎ আছে। শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর ফাঁসি দিয়েছে। তার মানে কি তুমি আমার হাতে আছো, বিচারের যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে। সেটা যদি তুমি নির্দোষ চলে চলে যাও যদি ট্রায়াল বলে, আর যদি কোর্ট বলে যে না যাবজ্জীবন হবে, যাবজ্জীবন হবে, যাবজ্জীবন তো হয়েছিল তাই না কারো কারো। এবং আপনার যাকে ফাঁসি দেওয়া তাকে ফাঁসি দিয়েছে। সো শি ইজ মোর ইন্টেলিজেন্ট এন্ড মোর, আমি বলবো ক্যাপেবল, অনেক সক্ষম। এটা যেটা করেছে, ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই, আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন, আলোচনাটা সিরিয়াস হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। জি, ক্যাঙ্গারু কোর্ট কি আসলে? হোয়াট ইজ ক্যাঙ্গারু কোর্ট? আমরা যে দেশে থাকি এই অস্ট্রেলিয়া, এটি হচ্ছে ক্যাঙ্গারুদের দেশ। ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না? কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না, সে যেতে পারে না এই অন্য দেশে, যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা, মিউজিক কি বলে, জুতে রাখা হয়। এই না হলে কিন্তু সে যেতে পারে না, কারণ তার উর্বর ক্ষমতা নাই। এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায়, এগুলো ইউনিক প্রাণী। যাই হোক, কেন ক্যাঙ্গারু কোর্ট বলে? কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না, ক্যাঙ্গারু লাফিয়ে চলে। বুঝতে পেরেছেন? এক একটা স্টেপে অনেক দূর চলে যায়, লাফায় লাফায়, এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থলেতে থাকে, চলে যায়। তো তোমরাও তো তাই করেছো, লাফিয়ে লাফিয়ে কাজ করেছো, কনসিস্টেন্টলি কাজগুলি করেনি। বুঝতে পেরেছেন? এই কারণেই ক্যাঙ্গারু কোর্ট কথাটা চালু হয়েছে। এবং ক্যাঙ্গারু কোর্ট সাধারণত মিন করে যে দ্যাট পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল। এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল, এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগেই, ওই যে বললাম, হ্যাঁ, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু টু স্টেপ ব্যাকওয়ার্ড, টু স্টেপ ফরওয়ার্ড টু ফোর স্টেপ ফরওয়ার্ড করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন, এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা, তাই না? আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে। কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই আইনের প্রতি, তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেওয়া হচ্ছে, তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি। আমাদের দেশের উনি সবচেয়ে বেশি ক্ষমতায় সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা। এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা। এখন বঙ্গবন্ধু কন্যা বলে আপনি খুন করে পার পেয়ে যাবেন তা নয়, কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন, এইটা তো পারবে না। আপনাকে আমি দেখেন, অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে, একটা হালকা গল্প বলি আপনাকে। হ্যাঁ, পাগলা গারদে দুইটা পাগল ছিল, বুঝছেন? তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে, জেলারে রে, বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে। বলে কালু কেমনে ভালো হবে, কালু তো একেবারে বদ্ধ উন্মাদ, তুই কেমনে বুঝলি ভালো হয়েছে? বলে জামাল পড়ে গেছিল পুকুরে, সাঁতার জানে না, কালু গিয়া তুলে নিয়ে আসছে। বলছে বলিস কি, ডাক তো দেখি। তো ডাকছে, তো কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে। বলছে কালু তুমি কি এরকম ওর জান বাঁচাইছো? কয় হ হুজুর। কয় কিভাবে আসলো এই অনুভূতি তোমার? কয় হালায় সাঁতার জানে না, ওইখানে পইরা মরা মরা হয়েছে, আমি গিয়া তার জানের ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আইছি, লুঙ্গি কোচা মাইরা। কয় খুব ভালো করছো, তোরও তো আমি কয় কিছুদিনের জন্য রিলিজ দিব, তুই বাড়ি যা, মাথা ঠান্ডা করে চল, তুই আর পাগলা গারদে থাকিস না। তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই যে ওরে তুলছস কালু রে, ও কই? কয় স্যার পুরা ভিজা গেছে তো, ওরে গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুলাই দিয়ে আইছি যাতে শুকাইতে পারে। বুঝছেন? কয় কতক্ষণ আগে দিছস? কয় 1 ঘন্টা আগে। কয় আরামজাদারে আবার ঢুকা জেলে। বুঝছেন? এখন গারদে আবার ঢুকা। এই ফাঁসি তো ফান, এই ফাঁসি ফার্স। ফার্স এই কারণে আপনি তাকে আনতে পারবেন না, তাই না? আমাদের চোখের সামনে 15 বছর ধরে দোদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজর নূরকে আনতে পারে নাই, তাই না? কানাডা থেকে না, আনতে পারেনি। কিন্তু এখানে এখানে আমি একটা কথা বলি, বলুন। বাস্তবায়ন করা না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিক ভাবে?
যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয়, আমি তাকে আনতে পারবো না জানি, কিন্তু তার বিরুদ্ধে কি আমি রায়টা দিব না? এটা কি প্রয়োজনীয় না? না, রায়ের ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা বলছি যে সাক্ষী সাবুত প্রমাণ একটা আচ্ছা। ট্রায়ালের যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার। এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই হুম, হুম, জাস্টিস, হুম। এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে। নট অনলি দ্যাট, ইকোনমিক জার্নাল না ইকোনমিস্ট তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না। তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলি পেতে শুরু করেছেন, তাই না? এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এইরকম একটা দলের প্রায় 40-50% সাপোর্টার থাকে, তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেওয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল। আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ, তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি, এরকম একটা মনোভাব কাজ করেছে, না, আসলে যেটা আপনি দেশ যেটা ও বললেন, জাতির জন্য অমঙ্গলের। না, আসলে আমি কিন্তু অ্যামনেস্টির যে বক্তব্যটা, এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনাই। আপনার বলেন। কথাই কিন্তু বলেছেন, আমি তবুও একটু পড়ে শোনাই দর্শকদের জন্য। তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে। কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। এটা একটা বড় অভিযোগ, তাদের অবজারভেশন, এটা আচ্ছা, বড় আমি একটা আর একটা অভিযোগ। কথা আপনাকে বলবো, আরো একটা কথা জি। আপনাকে আমি বলবো, প্লিজ গো টু দ্য মেইন টেক্সট, যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা। কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন? ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওইটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এদিক থেকে ওইদিকে গেছে। না, হ্যাঁ, এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে, যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে। আমি এটা আমার কাছে অরিজিনালটা মনে হয় পড়েছি। ঠিকই আছে, আমি এটা চেক করেছি, এটা ঠিকই আছে, একই রকম, এরকমই। হ্যাঁ, অরিজিনালি আছে এটা মনে হচ্ছে। সামহাও ইউ আর হুম, লাকি যে আপনি অরিজিনাল হুম। ভার্সনটা পেয়েছেন, কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে। আমরা টুইস্ট বুঝলেন চাচ্ছি তো? না। হ্যাঁ, এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসরিন একটা লেখাও লিখে ফেলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয়। হ্যাঁ, এবং সেখানে তাই তিনি, না? হ্যাঁ, উনি হ্যাঁ। যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইউনূস সাহেব ফেয়ার হইলো কিভাবে? শি হ্যাজ রেজ দিস কোয়েশ্চেন। ওকে, এবং আমার হুম। শুধু একটাই প্রশ্ন, ইউনূস আমাদের প্রধান কি যেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা, হ্যাঁ, হুম, প্রধান হুম। উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবিও আমরা ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নন, তাহলে মশাই আপনি জি। কি আইনের ঊর্ধ্বে? আপনি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, আপনি যে এতগুলি সুদ মওকুফ করে ফেললেন, সমস্ত ব্যাংকগুলির সমস্ত টাকা আপনি, দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায়, কিন্তু এই ঘটনার পর জি। থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে। এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব, এটা কেন মানবো আমি? আপনি হুম। ট্রায়াল করেন, ন্যায্য বিচার করেন, তাকে ডিফেন্ড করার সুযোগ দেন। ভাই, পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, তাই না? এবং এই Right. বিচার যে একটা প্রহসন, তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা। আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না, কোনো সাক্ষীর কথা বলবো না, আমি শুধু একটা ছবির কথা বলবো, যে ছবিতে আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমার খারাপ লেগেছে এই রায়। এর চেয়ে ফার্স কি হইতে পারে? হ্যাঁ, সে 32 পাটির দাঁত বের করছে যে আমার এই রায় ভালো লাগেনি। আরে মিয়া, নিমক হারামেরও তো একটা সীমানা আছে না? তোমারে যে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, আপনি জানেন কুরুক্ষেত্রের, এই যে মহাভারতের কথা বলছি আমি, মহাভারতের জি। সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি, যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। কিন্তু জি। শকুনি সবার আগে স্বর্গে গিয়েছিল, কেন জানেন? সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি। সে কার পক্ষে বিপক্ষে সেটা বড় কথা না, দেবতার পক্ষে না বিপক্ষে, কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল। এই লোকটা তো কর্তব্যেই অবিচল নয়, এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁত কেলিয়ে ফাঁসির আদেশে বলছে আমি খুশি হইনি। এইটা বিচার? হুম। এটাই বাংলাদেশ? এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো, আহ, হুম। কি বলে মাসুদ ভাই, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। 40 বছর লিবিয়া শাসন করেছিল গাদ্দাফি। হুম, হুম। তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাকে, তাদেরকে যখন সরানো যায়নি তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে, তাই না? সেই জি। বিচারগুলো কিন্তু, সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে।
সিরিয়াসলি এই এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো। একটা কথাই আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। এই যে কাদের সিদ্দিকী একটা কথা বলেছে, যদিও কাদের সিদ্দিকী খুবই নড়বড়ে মানুষ, কিন্তু তিনি একটা কথা বলেছে না, যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিল। আসলেই তো চিনতে পেরেছিল। উনি তো মারতে বলেনি, উনি বলছিল যে একটু চুবাইয়ে নেন এবং উনি যেন না মরে খেয়াল রেখে নেন কিন্তু। হ্যাঁ, ওই যে পদ্মার পানিতে চুবাই আনতে বলছিল কিন্তু না মরে এটা খেয়াল রাখে, আর এই লোকটা একেবারে ফাঁসিয়ে দিয়ে দিছে। তো আপনি এই যে প্রতিহিংসার, এই যে প্রতিহিংসার চরিতার্থকরণ, এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না। তার হ্যাঁ, মানে আপনি আপনি দেখেন বলছেন যে, তার মানে আপনি বলছেন যে বলেন যে আসামি পক্ষের আইনজীবীর যে আচরণ, সেটাই আপনাকে বলে দিয়েছে যে বিচার কেমন হয়েছে। এক্স্যাক্টলি। উনি হেসে হেসে বলছে, আপনাকে যদি এখন ফাঁসি দেওয়া হয়, আমাকে একটা টক শোতে ডাকা হয়, আর আমি যদি হেসে হেসে বলি হ্যাঁ আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে, ইজ ইট মাই রিয়াকশন? এটাকে আমি আপনাকে ভালোবাসলে করতে পারবো? আমার তো বাকরুদ্ধ হওয়ার কথা, আমার তো রেগে যাওয়ার কথা, আমার তো আর্গুমেন্টিভ হওয়ার কথা। আমাকে তো আর্গুমেন্টের জন্য নিয়োগ করা হয়েছে, তাই না? না, আমি আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে, এর আফটার ইফেক্ট কি আপনি মনে করেন যে নির্বাচনে, এর কোন আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আসন্ন নির্বাচন হচ্ছে যে, এটা কি আপনি শিওর? এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন, যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই, আমার কাছে মনে হয় না, আপনাকে আমি 3টা প্রশ্ন করতেছি, যে আপনি কি আজকে ভাত খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি আজকে ভাত খাননি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি ভাত না খেলে আপনার কি মন খারাপ হয়? হ্যাঁ না বলেন দেখি, বলেন না আপনি হ্যাঁ না। আপনি তো এরকম একটা প্রশ্ন দিচ্ছেন, ইন্টার হুম। রিলেটেড 4টা প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোট। প্রশ্নটা সীমা থাকে, তাই না? প্রহসনের তো একটা 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 সীমা থাকা উচিত। এই গণভোট তো, এবং এই গণভোট আর ভোট একদিনে, মানুষ একটা সামলাইতে পারতেছে না, কয়ের মধ্যে আরো 4টা প্রশ্ন দিয়ে বলে গণভোট দিতে হবে। রিফিউজিং, কনফিউজিং না? আপনি, আপনাকে ভোট মানে কি? আপনাকে রিক্সাওয়ালার কথা মনে রাখতে হবে, গ্রামের চাষির কথা মনে রাখতে হবে, গৃহকর্মী আছেন তাদের কথা মনে রাখতে হবে, গার্মেন্টস এর মানুষের কথা মনে রাখতে এইখানে হবে। আরেকটা তারা এগুলো কথা, বোঝে? এই গণভোট নিয়ে আরেকটা কথা বলা হচ্ছে, যেটা আমি বলেছিলাম আর কি, আপনি এটা একবার ভাবেন। সেটা হলো, আমাদের দেশের সরকারি হিসেবে আমাদের সাক্ষরতার হার হলো 77.9%। তার মানে ধরলাম 78, তাহলে 22% লোক তো লিখতেও জানে না, পড়তেও জানে না। আর যে হুম। 78% জানে, তাদের মধ্যে কিন্তু অনেক আছে কেবল নামটা স্বাক্ষর করতে পারে কোনোভাবে, আর কিছু পারে না। হ্যাঁ, তো এখানে যে, এখানে শিক্ষিত মানে কাজে না। হ্যাঁ, তো তাহলে তাদের কাছে এরকম 4টা প্রশ্ন, এবং প্রশ্নের ভাষা দেখবেন আপনি, যারা খুব ভালো বাংলা বলতে পারে তারাও অনেকে বুঝবে না ভাষাটা আসলে কি। এটা হলো হ্যাঁ, সংবিধানের যে ভাষা, সেই ভাষা দিয়ে দিয়েছে। তো জি। এটা কতটুকু কি গ্রহণযোগ্য হবে আমি বুঝতে পারি না। মানুষ কি বুঝবে, কি দিবে, এবং তার উপর নির্ভর করে কিভাবে কি সরব। বাংলা একটা বলে না, যেমন ফ্যাক্টরি তেমন মাল। এটা বেরিয়েছে তো রিয়াসের মাথা থেকে না। তো পেঁয়াজের মতো তো ওখানে কোষ ছাড়াইতেই থাকবেন খালি, ছাড়াতে তো পেঁয়াজ আর শেষ হবে না, বুঝছেন? এখন যে কঠিন, আমি পড়েছি এটা, যে বাংলায় এটা লেখা হয়েছে, এটা আসলে অনেক। আরেকটা বিষয় বলেন, যারা 18+ তারাও তো ভোট দিবে, তাই না? তো হুম। 18 থেকে 20 বছরের মেয়েদেরকে বোঝার বয়স হয়েছে এই ধরনের ভাষা? 1% তো এটা বুঝতে পারবে না, তাই না? এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, কিন্তু তাদের জন্য তো হুম। এগুলো মাথা ভারী, এ তো যাবে না। কিন্তু আমার মনে হয় কি, এই মুহূর্তে আমি আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি, আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা আরো এক ধাপ পপুলারিটি দিলেন, হুম। আরো এক ধাপ দিকে এগিয়ে দিলেন বলে আমার মনে হয়েছে। এত তাড়াহুড়া করে এটা হতো। তারপরে তাহলে এখন মনে করেন আরেকটা জিনিস, আমি এই যে জিনিসটা বলি শেষ করবো আলোচনাটা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন এই ফাঁসির রায় যখন পড়া হচ্ছিল, ফাঁসির রায় তো অনেকক্ষণ ধরে পড়া হয়েছে, প্রায় 2.5 ঘন্টা। যখন পড়া হচ্ছিল, তখন আমি দেখলাম, আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটর গেল ওখানে। তারা নাকি ওই ধানমন্ডির 32 নম্বরে যতটুকু অবশিষ্ট আছে সেটুকু ভেঙে খেলার মাঠ বানাবে। খেলার মাঠ তো ভালো জিনিস, কিন্তু এখন খেলার মাঠের জন্য
ওদের দায়িত্বটাই বা কে দিল? আর তারাই বা ওখানে কেন গেল? ওই বাড়িটি ভাঙতে হবে কেন? ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি? এটা কার সম্পত্তি? তো এটা তো আগে একবার তারা ভেঙেছে, আর হয়তো সেই উৎসাহে গিয়েছে, কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামালো। তো এবং তারা কিন্তু থামতে চায়নি, তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য, এবং তারা সারাদিন চেষ্টা করে গেছে। আপনার সন্ধ্যার পরেও দেখেছি তারা ওখানে লেগেছিল ভাঙার জন্য। তো এই যে প্রবণতাটা, এটা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা তো একটা সাইক্লিক অর্ডারে ঘুরছে, তাই না? আপনি খেয়াল করেন, আপনি বলছেন যে একটা উত্তেজনায় ভাঙতে গেছে, উত্তেজনায় ভাঙতে যায়নি। একটা ছেলে তো বলেছে যে মিলিটারি যখন জিজ্ঞেস করেছে, বলছে এটা ওদের কিবলা, কেবলা, এটা ব্যবহার করেছে যে এটা ওদের কেবলা, ওদের এটা ভেঙে দিলে সবকিছু ভেঙে যাবে। তার মানে কি, প্রি ডিসাইড, এটা তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যেটা আওয়ামী লীগের তীর্থভূমি, বা যারা আওয়ামী পলিটিক্স করে তাদের এটা মানে কি বলবো, পবিত্র ভূমি, এটাকে ভেঙে গুঁড়িয়ে দাও। এবং এখন আপনাকে যদি আমি এখন মানে আমরা সন্ত্রাসী হই, তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করবো না? বঙ্গ তো মরে গেছে, অনেক আগে মারা গেছেন, অনেক আগে 75 সালে। তার সন্তানদের কেউ জীবিত নাই, পুত্র সন্তানদের। তার ভাবেই, এমনকি আপনি যদি লিখিতও দেন, আমি আপনি দেন, কই কত শতাংশ হাসিনা এবং রেহানা পায়, বাকিগুলি ভাঙা তো তুমি খেয়েছে। তারা কি এই 24শে জুলাই, কি জানি জুলাই 24শে যে ঘটনা ঘটে, সে সময় তারা জীবিত ছিলেন? তাদের কি বাড়িঘর থাকার অধিকার না? তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না? এটাকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, এটাকে মাঠ বান খেলতে হবে। এই আইডিয়াই তো মারাত্মক। এটা কিন্তু আমি বলছি কি, আমি বারবার বলছি আপনাকে, যদি কোনদিন পলিটিক্স ঘুরে দাঁড়ায়, ঘুরে তো দাঁড়াবে, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায়, তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে, যে বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন, আজকে যারা বপন করছেন তারা পাবেন। প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনি নিশ্চয়ই জানেন, গানটাও কথা ছিল, যদি আই ফর আই হয় তাহলে পৃথিবী হবে। আপনার চোখের বদলে যদি আমার চোখের বদলে যদি আপনার চোখ নেই, তাহলে আমরা দুজনেই অন্ধ হয়ে যাব, তাই না? আমাদের বিজয় ততটা এগিয়ে যাবে। ভারতের পরাজয় মানেই বাংলাদেশের বিজয়। অনেকে বলেন আমরা তো আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না। নিশ্চয়ই বদলাতে পারবো না, তবে আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তো ছিন্ন করতে পারি। এরকম বহু বহু উদাহরণ রয়েছে। কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, সে 1959 সাল। কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরের দূরত্ব হচ্ছে 100 মাইলের মতো। নিকটতম প্রতিবেশী হচ্ছে আমেরিকা, তাদের সঙ্গে পারস্পরিক কোনো সম্পর্ক নেই। আমি চাই, এবং সেদিকেই আমরা যাব মনে করি, ভারত যেভাবে হাসিনাকে ধরে রেখেছে, হাসিনাকে যেভাবে 15 বছর তোষণ করেছে, পোষণ করেছে, শুধু হাসিনাকে নয়, শেখ মুজিবুর রহমানকে এবং এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদকেও হাসিনা ক্ষমতায় বসিয়েছে এবং লালন পালন করেছে, খালেদ হাসিনাকেও তাই। সুতরাং ভারত যতদিন হাসিনা এবং আওয়ামী পন্থী প্রতিটি অপরাধীকে ফেরত না দেবে, ততদিন পর্যন্ত আমি সরকারকে বলবো এবং পরবর্তী নির্বাচিত বিএনপি সরকারকে বলবো, আপনারা ভারতের সঙ্গে সম্পর্কচ্যুত করেন, অথবা অনির্দিষ্ট কালের জন্য এটা একটা মানে পূর্ণ সম্পর্কে ফিরে যাবেন না, এই আমার অনুরোধ। ভারতে মরা কান্না লেগেছে এবং এটা জেনুইন। নরেন্দ্র মোদীর কান্নাটা জেনুইন কান্না, হাসিনার প্রতি প্রেমের জন্য না, বাংলাদেশের প্রতি বিদ্বেষ প্রসূত কান্না। এই কান্না বিদ্বেষ প্রসূত। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে আর মাতব্বরি করা যাবে না, হাসিনা ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ মৃত। ইংরেজিতে একটা কথা আছে, ইটস ডেড অ্যাজ মাটন। এই জিনিসটা খাসির মাংসের মতো মরা, as dead as mutton or beef. বিফ এবং মাটন হচ্ছে মরা খাসি এবং মরা গরু। আওয়ামী লীগও তাই, মৃত, মৃত, ধ্বংসপ্রাপ্ত, শেষ হয়ে গেছে। 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগের
কবর হয়েছে বা চিতায় আমরা জ্বালিয়ে দিয়েছি। আওয়ামী লীগ শেষ। তবে 10% মতো আওয়ামী লীগ বা তার কিছু কম তারা জেনুইনলি কান্নাকাটি করছে, আপা চলে গেল, আওয়ামী লীগ চলে গেল, লুটপাটের সুযোগ আর আসলো না। লুটপাটের সুযোগের জন্য যারা প্রত্যাশী তাদের 90% অলরেডি দল ত্যাগ করে চলে গেছে। এই সেই দিন ৩-৪ দিন আগে টরন্টোর বাঙালি পাড়া, বাংলা পাড়া বলে যেটা পরিচিত, বাংলা লিটল বাংলাদেশ যেটাকে বলে, ড্যানফোর্থ অ্যাভিনিউর ওই আশেপাশে 25 থেকে 30 জন, আমি গুনলাম 25 থেকে 30 জন হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে, হাসিনার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে ইত্যাদি। 25 থেকে 30 জন। তো টরন্টো শহরেই 3 লাখের উপরে বাংলাদেশি আছেন, তারা মাত্র 25 জন জোগাড় করতে পেরেছে। লন্ডনে দেখলাম ওই যে হাসান মাহমুদ, আরেক অপরাধী, সে একটা মিটিং এর আয়োজন করেছে, তো ওরা 5-7 জন দাঁড়িয়ে আছেন, লোক পাচ্ছে না। মিটিং মানে একটা প্রসেশন করবে, হাসিনার পক্ষে লোক পাওয়া যাচ্ছে না। তো কোথাও তারা লোক পাবে না, এবং প্র্যাগম্যাটিজম ডিমান্ডস দ্যাট দে উইল টেক দ্য রাইট ডিসিশন। আওয়ামী ফলোয়াররা তারা তো সুবিধাবাদী, বদমাস, চোর ডাকাতদের বুদ্ধি তো কম নেই। তারা বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। দেখেন না যে ওবায়দুল কি ওই জিএম কাদের, কুখ্যাত খুনি এরশাদের ছোট ভাই জিএম কাদের, জাতীয় পার্টির নেতা, সে বলল আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না। আমি ডক্টর ইউনূসকে বলবো তাকেও আইসিটির মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। জাতীয় পার্টির প্রথম সারির কমপক্ষে 20 জনকে, এবং রওশন এরশাদকেও ছেড়ে দেবেন না। ওই বেটি আরেক মাল, হাসিনা, এরশাদ, রওশন, জিএম কাদের, ব্যারিস্টার ওই কি আনিসুল ইসলাম মাহমুদ, ওই যে তারপরে জাতীয় পার্টির আর যে নেতাগুলো আছে, একটা আলী বাবা 40 চোরের মতো দাড়িওয়ালা, একটা রুহুল আমিন মজুমদার, এগুলোকে কাঠগড়া দাঁড় করাতে হবে, হ্যান্ডকাপ করে বিচার করাতে হবে। যাই হোক, বিচারটা ওভারডিউ ছিল, এটা বহু আগে হওয়া যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ যে আওয়ামী লীগ এখন একটা স্পেন্ট ফোর্স, ইউজড বুলেট। আওয়ামী লীগ একটা বুলেটের মতো মারাত্মক ছিল, কিন্তু বুলেট ছুড়ে দেওয়ার পরে ওই বুলেটের আর কোনো শক্তি থাকে না, ওটা শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। সুতরাং ভারতকে একটা কঠোর হুঁশিয়ারি জানাতে হবে, এবং ডক্টর ইউনূসকে আমি অনুরোধ করব যে কদিন উনি আছেন, এই কোমর ভাঙা সরকারকে একটু কোমরটা শক্ত করে দাঁড়ান। এই যে ভারতে অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এই 20 তারিখে যাচ্ছেন অজিত দোভালের সঙ্গে দেখা করতে, কলম্বো সিকিউরিটি আলোচনা করার জন্য। আমাদের ওখানে কোনো প্রতিনিধিত্বের দরকার নেই। অজিত দোভাল এবং নরেন্দ্র মোদী এই এপ্রিল মাসে বিমস্টেকের কনফারেন্সে বাংলাদেশকে যেভাবে গালাগাল করেছে, ইউনূস সরকারকে যেভাবে গালাগাল করেছে ভারত বিরোধিতার জন্য, এদের যদি বিন্দু মাত্র চক্ষু লজ্জা থাকে, আত্মসম্মান থাকে, বাংলাদেশ যে একটা আত্মসম্মানমূলক একটা সম্মানজনক জায়গায় বাংলাদেশকে যা দাঁড় করাতে চান, সেই ধারণা যদি তাদের থাকে, তাহলে কিন্তু ডক্টর খলিলুর রহমানের দিল্লি যাত্রা বন্ধ করে দিতে হবে। কোন রকম যাত্রা, বাংলাদেশ থেকে কোন সরকারি প্রতিনিধি ভারতে যাবেন। এবং আমি এখন ভারতীয় পণ্য বর্জনের সমর্থন করি, কেননা হাসিনা নেই। হাসিনা যতদিন ক্ষমতায় ছিল আমি ভারতীয় পণ্য বর্জন এর ঘোরতম বিরোধী ছিলাম, কেননা প্রয়োজন ছিল হাসিনা হটাও, ভারতীয় টুথপেস্ট বর্জন না। ভারত বর্জন করতে আমি ভারতের ট্রাক, ভারতের মেশিনারি, ভারতের কাপড়, ভারতের সুতা, গার্মেন্ট ফ্যাক্টরি, র মেটেরিয়ালস সবকিছু বন্ধ করতে হবে। তখন আমাকে একজন চোরা ভারত প্রেমী ইউটিউবার প্যারিস থেকে আমার উপর খুব বিষোদ্গার করলেন, তার চামচারাও লাফালাফি করলো। একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে নাগরিক, চান্দাবাজ, বসুন্ধরার কাছে চান্দাবাজি করেছিল, সেখানে ওই যে
মুস্তাফিজুর রহমান টিটু, জ্যাকব মিল্টন নামে আরেক মাল, তাকে নিয়ে এসেছিল। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করলো, আমি নাকি ভারতের জন্ম, সুতরাং আমি তো ভারতপন্থী হবই। এইটা টিটো বলল, জ্যাকব মিল্টন বলল। তাদেরকে আমি বলে দিতে চাই আমি যে কতটা ভারত বিরোধী তার প্রমাণ হচ্ছে এই আমার ইউটিউব চ্যানেল কিন্তু আর গত জুন মাস থেকে ভারতে বসে দেখা যায় না। তারা আমার চ্যানেল বেআইনি ঘোষণা করেছে। আমি যদি ভারতের দালাল হতাম, আমার চ্যানেল ভারতে বেআইনি ঘোষিত হতো না, নিষিদ্ধ হতো না। যাই হোক, নিজের গুণ কীর্তন করব না আমি। তবে এই আন্দোলন, যে আন্দোলনকে হাসিনাকে সরিয়ে এখন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো গেল, ফাঁসির আদেশ যার হলো, সেটা কিন্তু 24 জুলাই মাসে শুরু হয় নাই। এই আন্দোলন শুরু হয়েছিল 2007 সালে, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন হাসিনার এবং ভারতের আশীর্বাদে ক্ষমতায় বসলো। সেদিন থেকেই আন্দোলন 2024 আন্দোলন না। আর এই অধমেরও ছোট হলেও একটা ভূমিকা ছিল। হাসিনাকে আমি কোনোদিনও বৈধ প্রধানমন্ত্রী বলিনি, স্বৈরাচারী খুনি হাসিনা বলে আসছি আমি। ইউটিউবে, ফেসবুকে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেছেন তারা জানেন। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আওয়ামী লীগকে আর সমীহ করবেন না, ভয়ও করবেন না। ভয় করার তো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের এখন আপনাদের সালাম দিবে, পারলে জুতো চেটে পরিষ্কার করে দেবে। নরেন্দ্র মোদীটা শুধু নয়, আমাদেরও তারা এখন সমীহ করবে, ভয় পাবে। তারা জানে তাদেরকে আমরা ঘৃণা করি। সুতরাং বিজয় আমাদের সুনিশ্চিত। ভারত বিরোধী জাতীয়তাবাদী শক্তি নির্বাচনে জয়লাভ করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি নির্বাচনের পরের দিন ফলাফল যখন ঘোষিত হবে, তারপরে আমি একটা অনুষ্ঠান করব এবং তথাকথিত ভারত বিরোধী, যেগুলো এখন জামাত ইসলামীর তোষণ করে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে, তাদেরকে একচোট ধরবো আমি এই লাল টাই পরে, মানে বিজয়ের পরে। তারা আমাদেরকে ভেড়া ছাগল মনে করছে জামাত ইসলামী একটা দেশপ্রেমিক দল, আরেকটা ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগের দোসর, এটা মনে রাখবেন, ভুলে যাবেন না। আওয়ামী লীগের দোসর কার্বন কপি। এরা আওয়ামী লীগের সঙ্গে মিলে এরশাদকে প্রতিষ্ঠিত করার সাহায্য করেছে। 1986 সালে এই মতিউর রহমান নিজামী, এই গোলাম আজম সাহেব, এরা কিন্তু নির্বাচন করে এরশাদকে লেজিটিমাইজ করেছে। ওই অপরাধ ঘৃণ্য অপরাধ। তারা ভারতপন্থী, এটা ভুলবেন না। এবং তাদের নেতৃত্বে রয়েছে ভারতপন্থী, জাসদপন্থী লোকেরা। সুতরাং তাদেরও পরাজয় হবে, তাদেরও এই দিন দেখতে হবে। সেই দিন বেশি দিন না, দূরে না। সুতরাং নব্য ভারতীয় এবং পুরনো ভারতীয় সবাইকে আমাদের বর্জন করতে হবে। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 দায়িত্ব। তারপরে দেশে কি ধরনের সরকার হবে, কিভাবে আমরা দেশ শাসন করব, সেটা অন্য ব্যাপার। তবে হাসিনার ফাঁসির ব্যাপারে এখন যোগ করতে হয় এটা, যে আর বাদ বাকি যেগুলো আছে দেশে এবং বিদেশে, পুলিশ কাস্টাডিতে এবং পলাতক, দেশেও পালিয়ে আছে অনেক। যেমন ওই যে অনেক সাংবাদিক, মইনুল হোসেন, কি নামটাই তো ভুলে যাই, ওই যে মইনুদ্দিন নাকি মইনুল, লুকিয়ে আছে হাসিনার সঙ্গে সঙ্গে বিদেশে ঘুরতো। এগুলো সবগুলোর বিচার করতে হবে এবং এদের মেজরিটি হচ্ছে ফাঁসির আসামি, কারণ এরা গণহত্যার সমর্থন করেছে। হত্যাকারী সহায়কদের শাস্তি হয়, যাবজ্জীবন তো হবে। এই দিনের কথাগুলো চিন্তা করুন, বিশ্বাস করেন এই দৃঢ়তা, এই শব্দচয়ন, এই ব্যক্তিত্ব, এই রাজস্বিকতা যখন সাদ্দামের অভিব্যক্তিতে ফুটে উঠছিল, সেই বিচারক তার বিচারকের চেয়ারে বসে রীতিমতো অজ্ঞান হবার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। আরেকটি ঘটনা সাদ্দামের মনে পড়ে, সেটি হলো তার চূড়ান্ত রায় হয়ে গেল, তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন। তো ওই সময়টিতে বেশ কয়েকজন আমেরিকান সৈনিক সার্বক্ষণিকভাবে তার সঙ্গে ছিলেন এবং তারা যে কোনোভাবে, যাকে বলা হয়
সাদ্দামের প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার ব্যক্তিত্ব দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার আচরণ দ্বারা তারা অনেকটা ডিভোটেড হয়ে পড়েছিলেন। তো এই অবস্থাতে ফাঁসির মঞ্চে যখন সাদ্দাম যাচ্ছেন, তখন সেই আমেরিকান সৈন্যরাও তার সঙ্গে যাচ্ছেন এবং একজন আমেরিকান সৈন্য সহসা কেঁদে দিলেন। সাদ্দাম ফিরলেন। ফেরার পর তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বৎস, চিন্তা করো না এবং ভয় পেও না। তো দেখুন, যিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তিনি তার একজন প্রিয় ভাজন, যে কিনা শত্রু সেনা, তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন, ভয় পেও না। বিশ্বাস করেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই আমেরিকান সৈন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। এটা হলো রাষ্ট্রনায়কোচিত অভিব্যক্তি। তো সেক্ষেত্রে জনাব সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মুখপাত্র। তিনি তার মাকে রিপ্রেজেন্ট করছেন, দলকে রিপ্রেজেন্ট করছেন, বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করছেন, শেখ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন। তো কাজেই তাকে আমেরিকান স্টাইলে কথা বললে হবে না। বাংলা তাকে জানতে হবে, বাংলা তাকে অনুসরণ করতে হবে এবং তাকে লিখিত বক্তব্য দিতে হবে। তিনি যে ভিডিওগুলো করছেন, সেই ভিডিও চেয়ারে বসে তিনি যেভাবে করেন, সেই চেয়ারটা আসলে সুন্দর হচ্ছে না। তারপর তার ভিডিও ফুটেজের যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি একেবারে নিম্নমানের, সাউন্ড ভালো হচ্ছে না। তো কাজেই এখানে তার তো আমার কাছে মনে হচ্ছে যে টাকার অভাব নেই। প্রাচুর্য নাও থাকতে পারে, কিন্তু তিনি এতটা অভাবগ্রস্ত নন যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে তিনি তার যে ভিডিও ফুটেজগুলো তিনি রাখবেন, সেখানে ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাঙ্গেল, এই বিষয়গুলো তিনি খেয়াল করবেন যেন তার ছবিটা চমৎকার আসে, যেন তার বক্তব্যগুলো মানুষের কাছে দৃষ্টিনন্দন হয় এবং তার উপস্থিতি, তিনি যেভাবে একদম চেয়ারে বসে, চিত হয়ে চেয়ারে বসে কথাবার্তা বলছেন, এটা আসলে তার প্রতিপক্ষ, তারা যাকে তিনি ভয় দেখাতে চাচ্ছেন, তারা এই বিষয়টিকে ভয় তো পাচ্ছে না, উল্টো ফিলে তার যে দৈন্যতা, এটা প্রকাশিত হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, এটা আমার একান্ত নিতান্ত ব্যক্তিগত মন্তব্য। তিনি কিভাবে গ্রহণ করবেন বা তার লোকজন কিভাবে গ্রহণ করবেন, সেটা তাদের ব্যাপার। আমি তার বক্তব্য নিয়ে আলোচনা করব। তিনি কতগুলো বিষয় সামনে নিয়ে এসেছেন। প্রথমত, তার মায়ের যে বিচার, সেই বিচার নিয়ে তিনি আহাজারি করছেন। তিনি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, আমার কাছে এগুলো প্রাসঙ্গিক মনে হয় না। এর কারণ হলো, ধরুন আমার বিচার হচ্ছে বা আপনার বিচার হচ্ছে, তো যিনি মজলুম তিনি আহাজারি করেন, তার পক্ষে যতই সাফাই গান না কেন, ওটি জনমনে কখনো প্রতিক্রিয়া তৈরি করে না। বরং শেখ হাসিনার বিষয় নিয়ে যদি কোনো পরিচিত প্রিয় মুখ, সেটা আমেরিকার হতে পারে, সেটা কানাডার হতে পারে, সেটা ওই দেশের কোনো বিখ্যাত লোক হতে পারে, তাদের মাধ্যমে যদি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়া যেত বা দেওয়ানো হতো, সেটি খুব বেশি ইফেক্ট হতো। যেমন দেখুন, একটা সময় ডক্টর তাহের আল কাদেরি অত্যন্ত প্রিয় একজন মুখ, ইসলামী বক্তা। তো তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন ইমরান খানের পক্ষে এবং তৎকালীন সরকারের বিপক্ষে। ভীষণ রকম মানুষ সেটা গ্রহণ করল। এরকম প্রিয় মুখ লাগবে। আমাদের দেশের মানুষ ইউরোপ এবং আমেরিকার অনেক বিখ্যাত মানুষের লেকচার শুনেন। তো সে সমস্ত প্রিয় মুখ যারা বক্তব্য দেন, তাদের কাছ থেকে বক্তব্য আদায় করে আমেরিকার মতো সোসাইটিতে এটি কোনো সমস্যাই নয়, এটি কোনো সমস্যাই নয়। তো সেটা করা যেতে পারত। সেটা পলিটিক্যাল ব্যক্তি হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, এমনকি চলচ্চিত্রের যারা নায়ক নায়িকা রয়েছে, তাদেরকে দিয়েও কিন্তু এই বক্তব্য নেওয়া যেত। আমেরিকার অনেক হলিউড স্টার রয়েছেন যারা মূলত এখন কমার্শিয়ালি বক্তব্য দিয়ে বেড়ান এবং তারা রাজনীতি করেছেন। যেমন শোয়ার্জনেগার আছেন, ক্যালিফোর্নিয়ার
সেই মানে যাকে বলে গভর্নর ছিলেন। এরবারেও আরও অনেক অনেক যাকে বলে, এমনকি আপনি যদি চান জর্জ ডব্লিউ বুশকে দিয়েও কোনো বক্তব্য দিতে পারেন, গ্রহণ করতে পারেন, লারা বুশকে দিয়ে কোনো বক্তব্য দেওয়াতে পারেন। এই বক্তব্যগুলো যেহেতু তারা মানে অত্যন্ত অভিজ্ঞ, তারা জানে কি করে বক্তব্য দিতে হয়। এমনকি জো বাইডেন তিনিও বক্তব্য দিতে পারেন, তার সেই বক্তব্য অনেক যাকে বলে পয়েন্টিভ হবে, আকর্ষণীয় হবে। বারাক ওবামা যদি বক্তব্য দেন, এটা সম্ভব। তো সেই পলিটিক্যাল যে বিষয়গুলো বাংলাদেশে যা কিছু ঘটছে, এগুলোকে এনক্যাশ করে ঠিক তারা যে শেখ হাসিনার পক্ষে দালালি করবে, কিংবা তারা যে আইসিটি কোর্ট নিয়ে বলবে, বিচার নিয়ে কোনো বলবে না, তারা রাজনীতি নিয়ে এমন কথা বলবে, এটা আপনাকে শিখে দিতে হবে না। যে কথা সজীব ওয়াজেদ জয় ৩১ বছর বসে বলবেন, এবং যে উপকার হবে তার চেয়ে অনেক অনেক বেশি উপকার হবে তাদের মাত্র 1 মিনিটের যদি কোনো বাইট সংগ্রহ করা যায়। সেই কাজগুলো না করে বারবার শুধু সজীব ওয়াজেদ জয়, বারবার শুধু আওয়ামী লীগের অপ্রিয় কতগুলো মুখ, আমি নাম বললাম না, যেই মুখগুলো বাংলাদেশের জনগণের নিকট ভীষণ রকম অপছন্দের, আর যে কণ্ঠ, তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ড, এইগুলো এখন পর্যন্ত ট্রল হয়। যেমন ধরেন ডক্টর হাসান মাহমুদ, তিনি দাঁড়িয়েছেন সেই ইংল্যান্ডে। তো এখন শেখ হাসিনার যারা একান্ত প্রিয়জন বাংলাদেশে আছেন, তো সেই প্রিয়জন যারা বাংলাদেশে আছেন, তাকে ফিল করেন, তার জন্য অনেক কিছু করতে চান, কিন্তু তারা যখন দেখেন যে তারা যে বিষয়গুলো বলতে চান, যে অনুভূতিগুলো ধারণ করেন, সেই অনুভূতিগুলো ডক্টর হাসান মাহমুদের মুখ থেকে আসতেছে নাও, যিনি প্রবাসে আছেন, পলাতক হিসেবে আছেন, এবং যার বিরুদ্ধে অসংখ্য বদনাম, তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। মুহূর্তের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আহত হয়ে যাচ্ছেন। তো এভাবে আসলে দেশের বাইরে দাঁড়াতে পারেন সবাই, হাসান মাহমুদ দাঁড়াতে পারেন, অন্যান্য যারা আছেন হাজার হাজার মানুষ দাঁড়াতে পারেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে এমন মুখ আনা উচিত, এমন ব্যক্তিত্ব আনা উচিত যারা কিনা জনগণের নিকট গ্রহণযোগ্য, অথবা অপরিচিত, অথবা খুবই পরিচিত। সেটা দেশি মানুষ হন বা বিদেশি মানুষ হন কিংবা কলকাতার মানুষ হন। এই কাজটি আওয়ামী লীগ ভুল করে যাচ্ছে, একটার পর একটা তারা সেই ভুল করে যাচ্ছে। ভুল করার ফলে কি হলো, বর্তমানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে আছেন, তারা সঙ্গত কারণেই একটা ভালো ফ্লোর পেয়ে যাচ্ছেন। এখানে প্রিয় মুখ ছাড়া, ভালো মুখ ছাড়া এই কথা বলানোটা ঠিক হবে না, এর চেয়ে চুপ থাকা ভালো। তো যেটা বলছিলাম, সজীব ওয়াজেদ জয় যে কয়টি ভিডিও ফুটেজ দিয়েছেন, অর্থাৎ তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, সেইগুলোর বক্তব্য ব্যাপকভাবে নন্দিত হয়েছে। কিন্তু তার যে প্রেজেন্টেশন, তার যে উপস্থাপন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে শব্দ চয়ন করছেন, বিশ্বাস করেন এটা বাংলাদেশের কারোরই ভালো লাগেনি। এমনকি কট্টর যারা আওয়ামী লীগ, তাদেরও ভালো লাগেনি। তিনি যদি ইংরেজিতে বলতেন, এবং একটা ব্যাপার হলো মানুষের মুখে স্মাইল, এই যে তার যে বিপদ যাচ্ছে, এই মুহূর্তে স্মাইলিং ফেস দরকার নেই, কিংবা এই মুহূর্তে যাকে বলা হয় মানে খুব হাসাহাসিরও দরকার নেই, বা খুব গম্ভীর হওয়ার দরকার নেই। কথা কিভাবে বলতে হয় সেটা হলো মর্গান ফ্রিম্যান, সেই বিখ্যাত আমেরিকান অ্যাক্টর মর্গান ফ্রিম্যান, যাকে এই কাতারের যে অলিম্পিক হলো সেটার যিনি উদ্বোধন করেছেন। তো মর্গান ফ্রিম্যানের বক্তব্য অনুসরণ করা যেতে পারে, যে কিভাবে আসলে একটা সিরিয়াস বিষয়কে বলা যায়। মর্গান ফ্রিম্যান একজন ব্ল্যাক, কালো ম্যান, কালো মানুষ, কিন্তু তার কেবলমাত্র কণ্ঠ, শব্দচয়ন, উচ্চারণ এবং তার অভিব্যক্তি সারা পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে চেঞ্জ করে দিতে পারে। একইভাবে আরেকজন ব্যক্তি আছেন ডেনজেল ওয়াশিংটন, আরেকজন কালো মানুষ, কত অসাধারণ। অপরাহ্ন উইনফ্রে কীভাবে কথা বলেন। তো আমেরিকার মতো একটা জায়গাতে থেকে এই বর্তমান সময়টিতে আপনি বাংলাতে বলেন বা ইংরেজিতে বলেন, সেই বক্তব্য যাদের উদ্দেশ্যে বলবেন তাদের জন্য ইতিবাচক হতে হবে, নেতিবাচক হতে হবে, ভয়ের বা আশার ব্যাপার হতে হবে। আদারওয়াইজ দলকে এবং জনাব সজীব ওয়াজেদ জয়কে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছাতে দেবে না। তো যেটা বলছিলাম, যে জনাব সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন, যাতে
তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচন হতে দেবে না, এক। এবং এখানে তিনি বিশৃঙ্খলার যে কথা বলেছেন, কার্যত সেটি গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। এখন বাস্তবতা হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রকাশ্যে এসে গৃহযুদ্ধ করতে পারবে কিনা, তারপর বিদ্রোহ বিপ্লব করতে পারবে কিনা, এবং প্রতিপক্ষের সঙ্গে লড়াই এবং সংগ্রাম করতে পারবে কিনা, একেবারেই না। এবং আগামী বহুদিন পর্যন্ত এই জন্য অপেক্ষা করতে হবে। এখানে একটা বিষয় আওয়ামী লীগকে বুঝতে হবে, জনাব সজীব ওয়াজেদ জয়কে বুঝতে হবে যে এখানে আওয়ামী লীগের প্রতি এখনও সহানুভূতি তৈরি করা হয়নি। মানুষ যেই লাউ সেই কদু বলে শেখ হাসিনাকে স্মরণ করছেন বর্তমান সরকারের ব্যর্থতাকে মনে করার জন্য। কিন্তু কেউ বলছেন না যে শেখ হাসিনার জমানাতে এই ভালো ছিল, এই গণতন্ত্র ছিল, এই সুশাসন ছিল, আমরা এই ভালো কাজগুলো করেছি। এটা কগনিজেন্সে নিতে হবে। মূল ব্যাপার হলো বর্তমান সরকার যদি সফল হতেন, তারা যদি ভালো কাজ করতে পারতেন, তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং এখন পর্যন্ত এই যে দেখুন, রায় ঘোষণার পরে যেভাবে ৩২ নম্বর ভাঙার জন্য হাজার হাজার মানুষ সারাটা রাত সেখানে লড়াই করলেন, সংগ্রাম করলেন, পুলিশের টিয়ার শেল তারা সেই মোকাবেলা করলেন, লাঠিচার্জের শিকার হলেন। এটি আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ কোন পর্যায়ে আছে এখনো পর্যন্ত এটা বোঝার জন্য যথেষ্ট। এখনো পর্যন্ত এই বাংলাদেশে মিলিটারিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, জলপাই রঙের পোশাক মানে মিলিটারিকে টিটকারি করছে, ওয়াকারকে গালাগালি করছে। ঠিক সেই অবস্থাতে যদি আপনি গৃহযুদ্ধের কথা বলেন, সেই অবস্থাতে আপনি একই সঙ্গে অনেকগুলো শত্রু, আপনি ওয়াকারকে শত্রু বানাচ্ছেন, মিলিটারিকে শত্রু বানাচ্ছেন, একবার আমেরিকার পক্ষে বলছেন, একবার আমেরিকার বিপক্ষে বলছেন, একবার ভারতের প্রশংসা করছেন। তো সব মিলিয়ে জনাব সজীব ওয়াজেদ জয়ের কথা, শেখ হাসিনার কথা, তারপরে আওয়ামী লীগের অন্য সব নেতাদের কথা, এবং এই মুহূর্তে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ এবং বিএনপি জনপ্রিয়তার দিক থেকে অলমোস্ট সমান। তো 15টি বছর বিএনপির উপর জুলুম চলেছে, অত্যাচার চলেছে সর্বোচ্চ পর্যায়ের। বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে লড়াই করার, সংগ্রাম করার, কিন্তু জনগণকে তাদের লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারেনি। এর কারণ হলো তারা সবসময় নিজেদের গান গেয়েছে। তারেক জিয়া দেশের বাইরে আছে, কত অভাবে আছে, অভিযোগে আছে, বেগম জিয়া জেলে যাচ্ছে, তার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করা ঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিএনপি অবিরতভাবে কান্নাকাটি করেছে। ফলে জনগণ যেটা মনে করেছে এই সমস্যাটা তো বিএনপির একান্ত ব্যক্তিগত সমস্যা। বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হচ্ছে, মোকদ্দমা দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হচ্ছে? বিএনপি একটা মিছিল করেছে, মিটিং করেছে। কেন মিটিং করেছে? খালেদা জিয়ার মুক্তির জন্য। কেন মিটিং করেছেন? তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছে এই কারণে। ফলে